আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমাদের সেন্টেন্সের দ্বিতীয় ক্লাস, তাই না? আজকের ক্লাসে আমরা জানবো একদম সহজভাবে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। আজকের ক্লাসে আচ্ছা, তো এই যে গত ক্লাসে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম অর্থ অনুযায়ী অর্থ যে দেয় এইরকম আমরা 5 ধরনের সেন্টেন্স দেখছিলাম, তাই না? তো আজকে আমরা শিখবো সিম্পল সেন্টেন্স কি, কিভাবে গঠন করা হয়, কি কি থাকে, আমি কিভাবে বাক্য তৈরি করব, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। এই তিনটা বিষয় যদি আমার জানা হয়ে যায় তাহলে আমাদের সেন্টেন্স গঠনে আর কোনো বাধা থাকবে না। মানে একটা সেন্টেন্স এর মূল কাহিনীটা আমরা জেনে যাব। তো পরবর্তীতে যখন আমরা আগামী সপ্তাহে এই বৃহস্পতিবার যখন আবার নতুন করে ক্লাস করব, ক্লাস 4 যখন শুরু হবে, তখন হচ্ছে আমরা পার্টস স্পিচ সম্পর্কে ধারণা নিব। তো সেইখানে আমরা দেখব যে একটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো যে বসছে এটা কিভাবে বসছে এবং কোনটা কোথায় কখন নিব সেটা আমরা শিখব সেই ক্লাসে। তো এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স যে 3 প্রকার, এটা ভালো মতো বোঝার জন্য আমাকে বেসিক কিছু কথাবার্তা বুঝতে হবে। যেমন আমাকে ক্লজ সম্পর্কে একটু জানতে হবে, ক্লজ কি, আরো ইত্যাদি বিষয় আর কি। তো সবাই একটু জয়েন হয়ে নিক এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা জানিয়ে দেন। আমার এখান থেকে সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে। ওয়ালাইকুম সালাম, যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম, আমিও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। ভালো না থাকলে তো ক্লাস নিতে পারবো না। ওকে, ঠিক আছে, আমাদের স্টুডেন্টরা জয়েন হচ্ছে। তাহলে আজকে ক্লাসে আমরা প্রথমে জানবো একটা সিম্পল সেন্টেন্স কিভাবে গঠন করা হয়, কি কি ইত্যাদি। আচ্ছা, এখন ক্লাস শুরু করার আগে আমি বেসিক কিছু বিষয় আপনাদেরকে একটু দেখাই, কেমন? আচ্ছা, আমি সেন্টেন্স কি আপনারা সবাই জানেন, যেটা হচ্ছে আমার মনের ভাব প্রকাশ পাবে, তাই না? এটা তো সবাই বুঝেন মোটামুটি। এমন কিছুকে সেন্টেন্স বলবো না যেটা আমার মনের ভাব প্রকাশ করতে সম্পূর্ণভাবে পারে না। আচ্ছা, এখন সেন্টেন্স সবাই বুঝে, সেন্টেন্স তো সবাই বুঝে যেটা হচ্ছে কি আমার মনের ভাব প্রকাশ করে, তাই না? মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, সম্পূর্ণভাবে কি করে প্রকাশ সে করে, সম্পূর্ণভাবে প্রকাশ করে। আচ্ছা, এবং আমরা যদি আমি বললাম যে হি ইজ অনেস্ট, কেমন? হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট ম্যান দিতে পারে, হি ইজ অনেস্ট ফার্মার দিতে পারে, কোনো সমস্যা নেই। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট, আমি দিলাম যে ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে? এভাবে আমি লিখলাম, মানে তিনি হচ্ছে একজন সৎ মানুষ। আবার আমি বললাম যে আই নো হিম, আমি তাকে জানি, আমি তাকে চিনি, তাই তো? এইগুলাকে আমরা সেন্টেন্স বলে থাকি, তাই না? এটা তো সবাই বুঝে মোটামুটি। আচ্ছা, এখন এই সেন্টেন্সের মতো আরো একটা বিষয় আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তো বুঝছেন আপনারা। এখন আরেকটা বিষয় আছে সেন্টেন্সের মতো, যেটা হচ্ছে ক্লজ, যেটাকে কি বলে? যেটাকে ক্লজ বলে। এই ক্লজ ধরে নেন ওয়ান কাইন্ড অফ সেন্টেন্সের মতোই। ক্লজ পুরো সেন্টেন্সও হতে পারে, তবে এখানে একটা কথা বলি, এই ক্লজ সেন্টেন্সের মতো ঠিক আছে, কিন্তু সব সময় মনের ভাব প্রকাশ করে না। কি? সবসময় মনের ভাব প্রকাশ করে না, বা সে করতে পারে না, ঠিক আছে? সবসময় সে মনের ভাব প্রকাশ করতে পারে না। এখানেও কিন্তু সাবজেক্ট থাকে প্লাস ভার্ব থাকে, মানে এখানে এখানে বি1 লেখাটা ঠিক হয় নাই। সবসময়
আচ্ছা, আমাদের এই যে অর্থাৎ সবসময় যে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে ঠিক আছে, কিন্তু এরপর অবজেক্ট নাও থাকতে পারে, এরপরে কি অবজেক্ট নাও থাকতে পারে। তাহলে সেন্টেন্স হচ্ছে যেটা আমার মনোভাব প্রকাশ করে, কিন্তু ক্লজ সবসময় মনোভাব প্রকাশ নাও করতে পারে। যেমন আমি এইটাই আবার লিখলাম যে, আমি বললাম যে আই নো লিখলাম, ঠিক আছে। এখন আমি জানি, কি জানি আমি তো লিখলাম না, এটা কি মনোভাব প্রকাশ করছে? করে নাই। সো সবসময় মনোভাব প্রকাশ সে নাও করতে পারে। এটা কি ক্লিয়ার? আচ্ছা, আমরা তাহলে একটু আমাদের স্লাইডে যাই। এই যে দেখেন, তো ফার্স্ট অফ অল আমরা যেটা জানবো সিম্পল সেন্টেন্স, তাই তো। সিম্পল সেন্টেন্স কথাটা শুনলে আপনার মাথায় আসে না? সিম্পল মানে মনে হয় যে অনেক সহজ, অনেক, তাই না? আসলে সহজ, এই জন্য তো সিম্পল লেখছে। এটার বাংলা অর্থ হচ্ছে সরল বাক্য। বাংলা অর্থ কি? সরল বাক্য। এই সিম্পল সেন্টেন্সে শুধু একটা বিষয় মাথা রাখলে হয়। সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। আমি আপনাদের ভার্বের লিস্ট দিয়েছি, তাই না? সেগুলাই ফাইনাইট ভার্ব। অর্থাৎ যে ভার্বগুলো সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। ফাইনাইট ভার্ব কি? এই ফাইনাইট ভার্ব কি সেটা আমি বলবো। আগে বুঝেন, আমার সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। আমি আপনাদেরকে শিখিয়েছিলাম সাবজেক্ট হচ্ছে নাউন এবং প্রোনাউন থেকে হয়ে থাকে, আর ফাইনাইট ভার্ব তো এখন শেখাচ্ছি। যেমন আমি একটা বাক্য লিখলাম, আমরা সচরাচর যে বাক্যগুলো লিখি, যেমন আমি বললাম যে আই রিড এ বুক, আমি একটা বই পড়ি। এই বাক্যে কয়টা সাবজেক্ট বলেন তো? এই হচ্ছে একটা সাবজেক্ট, এই হচ্ছে একটা ভার্ব। তার মানে একটি সাবজেক্ট আমি এখানে পেলাম, আবার একটি ভার্ব আমি পেলাম, ঠিক আছে, একটি ভার্ব আমি পেলাম। আচ্ছা, এটাকে, এই ধরনের বাক্যকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। এখন এই যে ভার্ব, এটাকে বলে ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব বলে আমরা একটু জানি। মানে এই ভার্বগুলো পরিবর্তন হয় কিভাবে? আচ্ছা, এইখানে সাবজেক্ট হিসেবে আই বসিয়েছি, যদি আমি সাবজেক্ট হিসেবে হি বসাই, তাহলে কি আমি রিড লিখতে পারবো? পারবো না, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার। আমরা পার্সনের কাছে শিখবো, জাস্ট জেনে রাখেন এখন এইটাকে কেন ফাইনাইট ভার্ব বলা হয়। হি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য যে ভার্বটা আছে তার সাথে এস যুক্ত করতে হয়। হি রিডস এ বুক। আচ্ছা, আবার আমি আরেকটা বাক্য লিখলাম যে দে রিড এ বুক। আমি জাস্ট বোঝার জন্য। হি থার্ড পারসন হওয়াতে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। দে থার্ড পারসন, বাট এটা বহুবচন, প্লুরাল। আর আমরা জানি ভার্ব যখন বহুবচন হয় তখন ভার্বের সাথে এস যুক্ত করা লাগে না। এই যে এখন এই ধরনের, যেমন প্লে ফাইনাইট ভার্ব, ওয়াক ফাইনাইট ভার্ব, ইট ফাইনাইট ভার্ব, দেন হচ্ছে সি, তাও ফাইনাইট ভার্ব। এরকম যতগুলি ভার্ব আছে, ঠিক আছে, সবই হচ্ছে কি ফাইনাইট ভার্ব। এটা আমি আপনাদেরকে লিস্ট দিয়েছি অলরেডি। এই ধরনের ভার্বগুলোকে ফাইনাইট ভার্ব বলে। এখন একটা সিম্পল সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট থাকবে, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। এই বিষয়টা কি সবাই বুঝছেন কিনা? 30 সেকেন্ড সময় দিলাম, কমেন্ট সেকশনে জানান যে স্যার আমি বুঝছি। সবাই রেসপন্স করবেন যে স্যার আমি বুঝছি, বুঝি নাই, এরকম বলতে হবে তো। যাদের এটা এখনো বুঝতে কষ্ট হয়েছে যে স্যার আমি এখনো একটা সাবজেক্ট বুঝি নাই, এখনো একটা ফাইনাইট ভার্ব বুঝি নাই, ভাই আপনারা তো সাবজেক্ট বুঝেন, যেটা সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমে বসে, ভার্বের প্রথমে বসে, আবার কখনো কখনো ভার্বের পরেও বসতে পারে। এই কথাটা আমি বারবার আমাদের প্রথম ক্লাসে বলছি।
আচ্ছা, আমরা আরো আরো কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে এই বিষয়টা আরো বেশি ভালোভাবে ক্লিয়ার হবে। দেখেন এই জায়গায় আমি কয়েকটা এক্সাম্পল লিখছি, আপনারা একটু বুঝেন। আমি বলছি যে আমার একটা সাবজেক্ট থাকবে, একটা কি থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, তাই না? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। এই যে দেখেন হি সাবজেক্ট, এই যে আমার একটা ভার্ব, তার মানে একটা একটা পেলাম না, আর কোনো কিছু কি আছে না, তার মানে এটাকে আমি বলবো সিম্পল সেন্টেন্স। এটাকে আমি কি বলবো? সিম্পল সেন্টেন্স, সিম্পল লিখলাম। আবার দে একটা সাবজেক্ট, রিড একটা ভার্ব, তার মানে এটাও কি, এটাও সিম্পল সেন্টেন্স। আবার হি একটা সাবজেক্ট, হেডস একটা ভার্ব, মানে হেড থেকে হেডস হয়েছে, এটাও কি আমার সিম্পল সেন্টেন্স। আই সি হিম, আই একটা সাবজেক্ট, সি একটা ভার্ব, তার মানে একটা একটা পেলাম। বাট আমি যদি আপনাকে জাস্ট বোঝার জন্য পরের একটা বাক্য দেখাই, এই বাক্যটা একটু খেয়াল করে দেখেন, এখানে কয়টা কয়টা ভার্ব আছে বলেন তো? সাবজেক্ট আছে কয়টা, ভার্ব আছে কয়টা, একটু দেখেন। আচ্ছা, জাস্ট বোঝার জন্য বলতেছি। যেমন আমি বললাম যে আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেনিং, আমি বাসায় ছিলাম কারণ হচ্ছে তখন বৃষ্টি হয়েছিল। আপনি দেখেন এই জায়গায় একটু খেয়াল করে দেখেন, এই সেন্টেন্সকে কেন আমি সিম্পল সেন্টেন্স বলতে পারতেছি না সেটা দেখাচ্ছে, ঠিক আছে? এটা আবার কি সেন্টেন্স সেটা আবার একটু পরে আমি বলতেছি। আমার এখানে দেখেন আই একটা সাবজেক্ট, স্টে থেকে স্টেড হলো একটা ভার্ব, তার মানে এই একটা একটা পেলাম। কিন্তু এটা কি পুরো সেন্টেন্স শেষ হয়েছে? না, পুরো সেন্টেন্স তো এই জায়গায় শেষ হয়েছে। এখন আবার দেখেন এই জায়গায় আবার একটা সাবজেক্ট, আবার একটা ভার্ব, তার মানে আমার কথার সাথে কি মিলছে? এই কথার সাথে কি আমার মিলছে? মিলে নাই, কারণ এই জায়গায় আমি এই একটা সাবজেক্টে একটা ভার্ব পেলাম, আবার এই একটা সাবজেক্টে একটা ভার্ব পেলাম, বাট এটা আমার সূত্রের সাথে মিলে নাই। তার মানে এই পুরো বাক্যকে আমি সিম্পল সেন্টেন্স বলতে পারবো না, কারণ এই জায়গায় আমার অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো ভার্ব। অর্থাৎ আমাকে মনে রাখতে হবে যে জায়গায় একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে সেটাকে আমি বলবো কি, সেটাকে আমি বলবো সিম্পল সেন্টেন্স। আশা করি এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আসেন, দেখা যাচ্ছে তো আশা করি। তো বলেন এটার আনসার কি? ফার্স্ট কোয়েশ্চেন, আপনারা আনসার করার সময় এভাবে লিখবেন যে ওয়ানের সাথে কোনটা আনসার নেবেন, এ বি সি, এভাবে আনসার করবেন। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স আর ডিভাইডেড ইনটু, সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় বলেন? কয় ভাগে ভাগ করা যায় সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী? এন্ড নাম্বার 2, এ সিম্পল সেন্টেন্স কন্টেইনস ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এই কথাটা মানে হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা মেইন ক্লজে বলি, অথবা মানে একটা অংশ থাকে এটার, ঠিক আছে? এখন কয়টা থাকে বলেন? আমরা তো জানি কি কি থাকে। দুইটা কোয়েশ্চেন দিলাম, দুইটা কোয়েশ্চেন আনসার করুন। আচ্ছা, সিম্পল সেন্টেন্সে একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, মানে স্বাধীন বাক্য থাকে, ঠিক আছে? 1। আর এই জায়গায় আমার সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী তিনটা প্রকার রয়েছে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কি, কম্পাউন্ড সেন্টেন্স। পরের কোয়েশ্চেনটা একটু দেখেন তো, দেখি কারা পারে। নাম্বার 3, বলেন হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিম্পল সেন্টেন্স। এই চারটার মধ্যে কোনটা সিম্পল সেন্টেন্সের মধ্যে আছে? আমাকে খুঁজতে হবে যে একটি সাবজেক্ট আর একটি ভার্ব কোথায় আছে, একটি সাবজেক্ট এবং একটি ভার্ব কোথায় আছে, সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। সহজ করে দিলাম, দ্রুত বলেন কোনটা হচ্ছে রাইট অ্যান্সার। কুইকলি আনসার করতে হবে। নাম্বার 3 কোনটা হচ্ছে সিম্পল সেন্টেন্স? সহজ করে দিয়ে যারা আনসার করতেছেন মিলিয়ে নেন, যেহেতু সিম্পল সেন্টেন্স খুঁজতেছে। আপনারা একটু একটু দেখি, দেখেন প্রথমটা দেখেন, আই লাইক টি, আমি চা পছন্দ করি, এন্ড এবং শি লাইকস কফি। দেখেন এখানে আই একটা সাবজেক্ট, লাইক একটা ভার্ব, আবার সে একটা সাবজেক্ট, লাইক একটা ভার্ব, মানে লাইকস একটা ভার্ব। তার মানে এই বাক্যটা কি হইলো, এটা কি সিম্পল সেন্টেন্স? না, তার মানে এটাকে আমরা ক্রস দিলাম।
পরেরটা দেখেন, অলদো ইট ওয়াজ রেনিং, যদিও বৃষ্টি হইতেছিল, হি ওয়েন্ট আউট, সে বাইরে গিয়েছিল। এই ইট একটা সাবজেক্ট, ওয়াজ একটা ভার্ব, আবার উই একটা সাবজেক্ট, ওয়েন্ট একটা ভার্ব। তার মানে আমাদের সূত্রের সাথে কি মিলছে? আমাদেরকে চাইছে যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব কোথায় আছে, তার মানে এটাও আমাদের বাদ। আচ্ছা, লাস্টটা দেখেন, আই স্টাডিড হার্ড, আমি কঠোর মানে ভালো পড়াশোনা করছিলাম, সো আই পাসড, তার জন্য আমি কি পাস করছিলাম, সাবজেক্ট ভার্ব, তার মানে এটাও বাদ। আচ্ছা, সি নাম্বারটা একটু দেখেন, এটাই রাইট অ্যান্সার। দ্য বেবি ইজ স্লিপিং, দ্য বেবি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। এই জায়গায় কি আর কোনো সাবজেক্ট এবং ভার্ব আছে? না, মানে বেবিটাকে ঘুমাইতেছে, তাই তো? এটাই হচ্ছে আমার মূলত সিম্পল সেন্টেন্স। তার মানে এখন কি আপনার সিম্পল সেন্টেন্স গঠন করতে পারবেন? অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটাই মূলত হচ্ছে সিম্পল সেন্টেন্স। দ্যাট ইজ ক্লিয়ার আশা করি, তাই না? সো আপনি এই স্ট্রাকচার অনুযায়ী বাক্য গঠন করবেন। আপনাকে আমি ভার্বের লিস্টটা কেন দিয়েছি? কারণ যে শিক্ষার্থী ভার্ব পারবে সে বাক্য গঠন করতে পারবে। আপনারা অনেকে আমাকে মেসেজ করেন না বা কমেন্ট করেন না, স্যার আমি এখনো বাক্য গঠন করতে পারি না, কিভাবে তৈরি করব, কিভাবে শিখবো? এটার মূল কারণ হলো আপনাকে সাবজেক্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে, যেটা প্রথম ক্লাসে বলছি। ভার্ব সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে, কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব, এটা অবশ্য আপনারা আরেকটু পরে আরো বেশি ক্লিয়ার হবেন। আমরা তো স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তো যে ভার্বগুলো আমি দিয়েছি, ফাইনাইট ভার্ব, এইগুলা একদম ফুললি ভালো করে শিখে রাখতে হবে, তাহলে আপনি বাক্য গঠন করতে পারবেন। সাপোজ আমি বললাম যে সে বই পড়ে, তো আপনি যদি এটা না জানেন যে পড়া ইংরেজি রিড একটা ভার্ব, তাহলে কি আপনি বাক্যে গঠন করতে পারবেন না। এই জন্য ওই রিড ভার্বটা শিখতে হবে। আচ্ছা, আমি বললাম যে সে বাজারে গিয়েছিল অথবা সে স্কুলে গিয়েছিল। এখন গো অর্থ যাওয়া আপনি জানেন, বাট যদি গিয়েছিল হয় এটা ফার্স্ট টেন্স হয়ে যায়। তো গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, মানে বি2, আমি আপনাদেরকে দিয়েছি লিস্টে। তো আপনি যদি ওই গো এর ফার্স্ট ফর্ম না জানেন, তাহলে কি আপনি সেন্টেন্স গঠন করতে পারবেন না। এই জন্য এই ভার্বগুলো মুখস্থ করতে হবে, কেমন? সো আমরা কি সিম্পল সেন্টেন্স স্কিপ করতে পারি? আমরা সিম্পল সেন্টেন্স বুঝছি তো সবাই, নাকি? কোনো কোশ্চেন তো নাই আশা করি। দুই নাম্বারটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে একটু পরে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি। ঠিক আছে, এখন দেখবো আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা হলো ওয়ান কাইন্ড অফ সিম্পল সেন্টেন্সের কথাই বলছে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে ওই সিম্পল সেন্টেন্সের কথাই, যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। সো একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব যুক্ত একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে সিম্পল সেন্টেন্সে। কারণ আমরা কি দেখছি যে দুইবার সাবজেক্ট দুইবার ভার্ব এরকম দেখছি না, আমরা একটা সাবজেক্ট দেখছি, একটাই ভার্ব দেখছি, এবং ওটাকেই বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটাকেই বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন আমি বললাম আই রিড এ বুক, আমি একটা বই পড়ি, এটা পুরো একটা অর্থ দিছে, এবং এটাকেই বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বাট আমরা একটু পরে আরো বেশি ক্লিয়ার হবে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়া ডিপেন্ডেন্ট ক্লজ কখন হয়, সেটাও দেখবো। ঠিক আছে? সো যে প্রশ্ন করছেন আশা করি ক্লিয়ার হবে, এখন কোনো সমস্যা নাই। প্রশ্ন করার জন্যই ধন্যবাদ। প্রশ্ন করতে হবে, প্রশ্ন না করলে আপনি ক্লিয়ার হবেন না। আমাকে কালকে না বা এর আগের দিন কে যেন বলছিল, স্যার আমি কমেন্ট করছি, আপনি কমেন্ট পড়েন নাই। আপনি হয়তো একবার কমেন্ট করছেন, পাশাপাশি অন্য স্টুডেন্ট কমেন্ট করছে, তো এখন মনে করেন আপনি বুঝেন নাই। ঠিক আছে, ক্লাস শেষ হওয়ার পর আপনার কাজ হলো যেটা যেটা আপনি বুঝেন নাই বা ক্লাসে আপনি এখনো ক্লিয়ার হয় না, মানে আপনার মাথা ধরতেছেন, আপনি টেলিগ্রাম গ্রুপ কেন দিয়েছি আমি আপনাকে? টেলিগ্রাম গ্রুপে আপনি সেখানে ছবি তুলে পোস্ট করেন, প্রশ্ন করেন সবাই, সেখানে তো হাই হ্যালো দেওয়ার জন্য গ্রুপটা দেওয়া হয় নাই। ঠিক আছে? আচ্ছা, তো নাম্বার 2 আমরা এখন জানবো। সো সিম্পল সেন্টেন্সের পরে আমরা এখন জানবো কমপ্লেক্স সেন্টেন্স। আমি একটা কথা বলি, যারা অ্যাডমিশন টেস্ট দিবেন, সেটা ক্যাডেট এক্সাম হোক, সেটা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক, অথবা যারা জব প্রস্তুতি নেবেন, আপনি তো বড় হবেন তাই না? যারা ছোট তারা তো বড় হবে, আবার যারা জব প্রস্তুতি নিচ্ছে তারা তো পরীক্ষা দিবে। এই জায়গা থেকে আপনি যদি কোয়েশ্চেন না পান, আমাকে একটু বলিয়েন, কোয়েশ্চেন আসবে ইনশাল্লাহ। গত 1 বছর বা 1.5 বছর আগে যে একটা প্রাইমারি পরীক্ষা হয়েছিল, এই প্রাইমারি পরীক্ষাতে এই জায়গা থেকে কোয়েশ্চেন আসছে। ঠিক আছে? আচ্ছা, এখন আগে আমার কথা বুঝেন। কমপ্লেক্স মানে হচ্ছে মিশ্র বাক্য। কমপ্লেক্স মানে হচ্ছে কি? মিশ্র বাক্য। ভাবটা বুঝেন, তারপর বলতেছি। আমরা একটু আগে যে সিম্পল সেন্টেন্স পড়ছিলাম, সেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব পড়ছি। মিশ্র বাক্যে কি হবে জানেন? একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব যুক্ত থাকবে, সেটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তার সাথে এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন না, এই ওয়ার্ড যুক্ত হয়ে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে, এটাকেই বলে মিশ্র বাক্য। তো পরীক্ষাতে যদি আপনাকে বলে নিচের কোনটি মিশ্র বাক্য, মানে নিচের কোনটি কমপ্লেক্স সেন্টেন্স, আপনি জাস্ট ওয়ার্ড গুলো খুঁজে নেবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন
পরীক্ষাতে সবসময় এই ওয়ার্ডগুলো মনে না থাকতে পারে। তো সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি খুঁজে নেবেন যে একটা স্বাধীন বাক্য থাকবে, মানে একটা সিম্পল সেন্টেন্স যেটা দেখলেন একটু আগে, ওই সাবজেক্ট প্লাস ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, সেটা থাকবে, পাশাপাশি এটার সাথে আরো রিলেটেড থাকবে। দেখেন আগে দেখেন হোয়ার, হোয়াট, হোয়েন, দ্যাট, হোয়াইল, হু, এইগুলার যতগুলি আছে এখানে, এগুলা সবগুলা হচ্ছে ক্লজ মার্কার। এগুলোর নাম কি? ক্লজ মার্কার। মানে এই ওয়ার্ডগুলার পরে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। কথা বুঝেন আমার, একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। ধরুন এই জায়গায়, ধরুন এখানে দিল বিকজ, বিকজের পরে, এই বিকজের পরে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। এই পুরো বিষয়টাকে, কথা বুঝেন, আবার বলবেন স্যার বুঝি নাই, এই ওয়ার্ডটার পরে পুরো যে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, এই পুরো বিষয়টাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ এর মানে হলো এই পুরো বিষয়টা একসাথে যুক্ত যখন হয় তখন এটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না। এর আগে বা পরে কি থাকবে? একটা সিম্পল সেন্টেন্স থাকবে, একটা সিম্পল সেন্টেন্স থাকবে। সিম্পল সেন্টেন্স আপনারা একটু আগে শিখছেন না যে সিম্পল সেন্টেন্স মানে হলো যেটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। তো সেটা থাকবে, প্লাস এই ওয়ার্ডগুলোর পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। আমার কথা কি ক্লিয়ার? যারা বলবেন স্যার কমেন্ট সেকশনে স্যার বুঝি নাই, তাদের জন্য আবার রিপিট করতেছি। এই ওয়ার্ডগুলোকে বলে ক্লজ মার্কার। এই ওয়ার্ডগুলো থাকবে, পাশাপাশি সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। পুরো বিষয়টাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। এর আগে বা পরে একটা সিম্পল সেন্টেন্স থাকবে। সিম্পল সেন্টেন্স কি? যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে। এই বিষয়টা আপনারা একটু খাতায় নোট করেন। যারা 3-4 বার বোঝানোর পরেও বুঝে না, তাদের উচিত হবে ক্লাস শেষ হওয়ার পরে এই ক্লাসটা আবার দেখা। তানজিব ক্লিয়ার বলতেছে, রওশন জাহান হ্যাঁ, ঠিক আছে, একটু খাতায় নোট করেন, একটু খাতায় নোট করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনি হয়তো এখন বুঝতেছেন না, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি কোথাও না কোথাও অ্যাডমিশন টেস্ট দিবেন, আপনি জব প্রস্তুতি নেবেন, আপনি বা জব প্রস্তুতি নিচ্ছেন অলরেডি, এটা আপনাকে জানতেই হবে। এই ওয়ার্ডগুলোকে বলে ক্লজ মার্কার। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে ক্লজ মার্কার। মানে এগুলা যেখানে থাকবে সেটাকে আমরা ক্লজ বলবো। এখন সেই ক্লজকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। তো এগুলার আবার আলাদা একটা নাম আছে, এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কনজাংশন দুই প্রকার, সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন। এটা তার মধ্যে একটা। আমি এত পেঁচাচ্ছি না, আপনি সহজে বুঝেন, এগুলো কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার হয়। তো এই ক্লজ মার্কার গুলো থাকবে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। তো এগুলো থাকলে পুরো বিষয়টাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট কথাটা তো বুঝেন, মানে এটা কি? অধীনস্থ একটা খণ্ডবাক্য যেটা হচ্ছে স্বাধীনভাবে তার অর্থ প্রকাশ করতে পারে না। এটার আগে বা পরে এই সিম্পল সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্স থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব। সিম্পল সেন্টেন্স যখন এটার সাথে যুক্ত হয় না, তখন এই সিম্পল সেন্টেন্সের আবার আরো একটা নাম হয়ে যায়, সেটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ অথবা মেইন ক্লজ। তো এত কিছু না বুঝে সহজে বুঝেন, এটার আগে বা পরে সিম্পল সেন্টেন্স থাকবে। সিম্পল সেন্টেন্স মানে যেখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে। ওকে, যদি এটা বুঝে থাকেন, আপনারা যদি এটা বুঝে থাকেন, তাহলে পরবর্তী বিষয়গুলো একদম ফানি বার্থ হয়ে গেছে। আসেন এই জায়গায় আমরা এখন দেখব। শুনেন, এইখানে নোটে আমি অনেক কিছু দিয়েছি। এই যে প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবঅর্ডিনেট ক্লজ মানে ওই যে ক্লজ মার্কার গুলো দেখাইছি, ওইগুলোর পরে একটা সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, যেটা আমি একটু আগে লিখছি। এখন আসেন, এই যে ওয়ার্ডগুলো যে আমি দেখালাম, এগুলোর অর্থ অনেকে জানে না। তার জন্য হচ্ছে আমি এখানে আবার নোটে এগুলোর অর্থ দিয়ে দিছি। যে শর্ত বুঝালে আমি ইফ আনলেস ব্যবহার করি, কারণ বুঝালে বিকজ ব্যবহার করি, সিন্স ব্যবহার করি, অ্যাজ ব্যবহার করি। সময় বুঝালে আমরা হোয়েন, হোয়াইল, বিফোর, এইগুলো এক এক সময় এক একটা ব্যবহার করা হয়। উদ্দেশ্য বুঝালে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। এই ক্লাসের জন্য শুধু আপনি এগুলো ভালো করে রিডিং পড়েন, তাহলেই হবে। আসেন আমরা এই জায়গাটা বোঝার চেষ্টা করি, খুবই গুরুত্বপূর্ণ। এটা যারা বুঝবে তাদের জীবনে মনে করেন যে 1 থেকে 2 মার্ক কমন পেয়ে যাবেন। তাছাড়া শুধু কমনের চিন্তা করলে হবে না, আপনি যে একটা কিছু লিখবেন, সেইখানে যখন আপনি এইগুলা ওয়ার্ডগুলো ইউজ করবেন, তখন আপনার বাক্যগুলো অনেক সুন্দর হবে। ধরুন আপনি সামারি লিখতে গেলেন, সামারিতে একটা নির্দিষ্ট নিয়ম থাকে যে আপনি 3 এর 1 ভাগ লিখতে হয়। সে 3 এর 1 ভাগ মানে হচ্ছে সেখানে সেন্টেন্স গুলা কি কম লিখতে হয়। এখন সেন্টেন্স মানে
কয়েকটা ওয়ার্ড না, সেন্টেন্স মানে হচ্ছে পুরো বিষয়টা একদম শুরু থেকে ফুল স্টপ পর্যন্ত। এখন এই ধরনের সেন্টেন্সগুলো যখন ইউজ করবেন তখন পুরো লেখাটা অনেক মাধুর্য হবে এবং অ্যাডভান্স লেভেলের যাবে। ঠিক আছে, আসেন আমরা প্রথম এটা দ্বারা শুরু করি। আই স্টেড হোম, আমি বাসায় ছিলাম। কারণটা হচ্ছে বিকজ ইট ওয়াজ রেইনিং, কারণটা হচ্ছে তখন বৃষ্টি হইতেছিল। তো এই বাক্যে একটু খেয়াল করে দেখেন আমাদের ক্লজ মার্কার কোনটা, বিকজ। তার মানে এই বিকজ থেকে এই পুরোটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ, এবং তার পূর্বে দেখেন এই সাবজেক্ট প্লাস ভার্ব, তো এটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ, অথবা আরো গ্রামাটিক্যাল ভাষায় বলতে গেলে এইটার নাম হচ্ছে, এই জিনিসটার নামটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কারণ আপনি একটু চিন্তা করে দেখেন, আই স্টেড হোম, আমি বাসায় ছিলাম, সুন্দরভাবে অর্থ প্রকাশ করছে। কিন্তু আপনি বিকজ থেকে চিন্তা করেন, বিকজ ইট ওয়াজ রেইনিং, কারণ এটা বৃষ্টি হইতেছিল। কি কারণ, কি মানে একটা তো সুন্দর অর্থ দেয় নাই, তো এটা ওই সামনের বাক্যের উপর নির্ভরশীল, তার জন্য এটাকে বলে ডিপেন্ডেন্ট ক্লজ। সহজ ব্যাপার হলো এই যে ক্লজ মার্কার থেকে ডান পাশের অংশটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজ মার্কারের কোন পাশটা, ডান পাশটা। আসেন ডান পাশ যে বললাম, এই যে আবার বলতেছি দেখেন 2 নাম্বার, ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি, এটা কিন্তু শর্তমূলক বাক্য, ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি ভালো মতো পড়াশোনা করো, হার্ডলি ভাবে, আমরা বলি না যে তুমি কঠোর পরিশ্রম করো পড়াশোনার জন্য, এখানে বাংলা যেরকম লেখুক আমি আপনাকে বুঝাই, যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো বা কঠোর ভালোভাবে পড়াশোনা করো, ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবা, তাই না? আচ্ছা দেখেন আমাদের ক্লজ মার্কার ইফ ইউজ করা হয়েছে। আমরা জানি ইফ হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহারের একটা ক্লজ, যাকে বলি আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন। ঠিক আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই কনজাংশনের পর আমি বলছিলাম ক্লজ মার্কারের পর আমি বলছি ডান পাশের অংশটাকে আমি বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। মনে রাখবেন এই যে এই জায়গায় তখন মাঝখানে ব্যবহার করা হয়েছে, যার জন্য মাঝখানে কমা লাগে নাই। এখন এই ক্লজটা যখন সামনে চলে আসছে তখন কিন্তু মাঝখানে কমা লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখেন ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষা পাস করবে, তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স, প্লাস এটাকে আমরা বলবো মেইন ক্লজ। এটাকে আমরা কি বলবো, মেইন ক্লজ। এটার নামগুলো একটু লিখে দিই, কেমন? এটার নাম আছে, আচ্ছা একটু সুন্দর করে লিখি, এটার একটা নাম আছে, নামটা যেহেতু শেখার দরকার আছে, কঠিন মনে হবে এই জন্য এইগুলা আস্তে আস্তে বলবো, তো পুরোটা একসাথে বলতেছি না আর কি। এটার নাম কয়েকটা রকম হতে পারে, একটা হচ্ছে মেইন ক্লজ, CLAUS, মেইন ক্লজ। এটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, CL, একটু ভুল হয়ে যায়, ঠিক আছে। এটার নাম হচ্ছে মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, অথবা আমি ব্র্যাকেটে লিখি সিম্পল সেন্টেন্স, যেটা আপনাদেরকে আমি বোঝানোর স্বার্থে বলি যাতে সহজে মাথায় ঢোকে। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স মানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। তো এই যে ক্লজ মার্কারের ডান অংশটা ডিপেন্ডেন্ট ক্লজ, বাকিটা হচ্ছে মেইন ক্লজ, বুঝছেন? পরের বাক্য দেখেন, বলতেছে when the teacher arrived, যখন শিক্ষক পৌঁছালো, the students stood up, তখন শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেল, তাই না? এখন দেখেন when কিন্তু টাইম বোঝানোর জন্য ব্যবহার করা হয়। শিক্ষক যখন পৌঁছালো, এই যে দেখেন when একটা ক্লজ মার্কার, the teacher arrived সাবজেক্ট প্লাস ভার্ব, তো এই জায়গাকে আমি কি বলবো, ডিপেন্ডেন্ট ক্লজ। কি ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, the students stood up সাবজেক্ট প্লাস ভার্ব, এটাকে আমরা বলবো শিক্ষার্থীরা কি দাঁড়িয়ে গেছিল, তার মানে এটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অথবা এটার আরেকটা নাম আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, যাই দেন সমস্যা না। আমি বললাম যে সিম্পল সেন্টেন্স, সমস্যা কি? আপনারা বুঝেন, আপনারা বোঝার জন্য আমি বলতেছি। তার মানে একটা সিম্পল সেন্টেন্স থাকবে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। পরের বাক্য, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করছিল, সো দ্যাট, যাতে, সো দ্যাট মানে কি, যাতে হি কুড সাকসেস, যাতে সে সাকসেস হতে পারে, তাই তো? এই পুরো বাক্যটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলবো, প্রথমটাকে বলবো আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ আমরা জানি ক্লজ মার্কারের ডানে, এটা প্রথমে ছিল তার মানে এই ডানে, এবং মাঝখানে কমা, এবং এটা যখন মাঝখানে যায় তখন এই অংশটা সিম্পল। আবার দেখেন অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে চেষ্টা করছিল, বাট হি কিপড ওয়ার্কিং, যদি, সরি আমি ভুল বলছি, যদিও সে ক্লান্ত ছিল, টায়ার্ড, হি কিপড ওয়ার্কিং, তবুও সে কাজ করে গেছে।
তো যদিও সে ট্রায়ার্ড ছিল, এই অংশটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলবো, এটাকে বলবো আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে আমরা বলবো মেইন ক্লজ, এটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। কোনো সমস্যা নাই, বুঝছেন? বুঝতে পারছেন? সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝা গেছে? লিখন সরকার, সমস্যা নাই, সাবঅর্ডিনেট ক্লজ বলেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, যদি এটা বুঝে থাকেন আরেকবার একটু একটু ওয়ার্ডগুলো একটু দেখেন। উদ্দেশ্য বুঝলে আমরা কিন্তু সো দ্যাট ব্যবহার করি, যে সে কঠোর পরিশ্রম করছিল সো দ্যাট, যাতে, ইন অর্ডার দ্যাট যাতে ব্যবহার করা। সময় বুঝলে হোয়েন, হোয়াইল, হোয়াইল বিফোর, এগুলো ব্যবহার করি, ঠিক আছে? শর্ত বুঝলে আমরা ইফ ব্যবহার করি। দেখেন ইফ যুক্ত ক্লজ কিন্তু 3-4 রকম হয়ে থাকে, সেটা যাচ্ছে না। এটা কমপ্লিটিং সেন্টেন্সে এগুলো আবার আসবে। শুনেন, কমপ্লিটিং সেন্টেন্সে এগুলো আবার আসবে, আপনি চিন্তা করবেন না, ঠিক আছে? এগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে শিখবো। তো এই যে ওয়ার্ডগুলো একবার চোখ বুলান, এই যে হোয়ার, হোয়াট, ঠিক আছে? এই ওয়ার্ডগুলোকে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। সিন্স, বিকজ, অ্যাজ, বিকজ, সিন্স, হুইবার, হুইবার, হ্যাঁ আসছে তো, সবই আসছে। এইগুলো আপনার মতো করে আপনি সাজিয়ে নেন, কোনো সমস্যা নাই। ওকে, অলদো, টিল, আনটিল, এগুলো সবই থাকবে। আচ্ছা, আমরা তাহলে এখন একটু এমসিকিউ সলভ করি। ওকে, দেখেন 6 নাম্বার, এ কমপ্লেক্স সেন্টেন্স কন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে? ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অনলি, শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অনলি, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, মানে স্বাধীন বাক্য থাকে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো বুঝেন, সিম্পল সেন্টেন্স। ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড অ্যাট লিস্ট ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ, একটা স্বাধীন বাক্য এবং অ্যাট লিস্ট একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, নাকি টু ডিপেন্ডেন্ট ক্লজ থাকে? বলেন কোনটা সঠিক আনসার? 6 নাম্বার, কুইক আনসার করবেন, ঠিক আছে? আচ্ছা, সো সবাই মোটামুটি বুঝে গেছেন যে লেখা আছে যে কমপ্লেক্স সেন্টেন্সে সি নাম্বার রাইট আনসার। সবাই আনসার দিচ্ছে যে ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা স্বাধীন ক্লজ থাকবে, যেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি, যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকতে পারে। এরপর হচ্ছে এন্ড অ্যাট লিস্ট ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজও বলি, ঠিক আছে? ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, বলেন এখানে কোনটা কোনটা হচ্ছে সো এই জায়গায় কোনটা কমপ্লেক্স সেন্টেন্স বলেন? 8 নাম্বার, সবাই আনসার করে ফেলুন। 8 নাম্বার কোনটা রাইট আনসার? হুইচ সেন্টেন্স ইজ কমপ্লেক্স? কোনটা কমপ্লেক্স সেন্টেন্স বলেন? হুইচ সেন্টেন্স ইজ কমপ্লেক্স? কোনটা কমপ্লেক্স সেন্টেন্স? দ্রুত আনসার করবেন। আচ্ছা, কে যেন বলতেছে এই নাম্বার কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স? তো আপনি আমাকে বুঝাই দেন। দেখেন আমাদের কমপ্লেক্স সেন্টেন্স কি কি থাকবে? ক্লজ মার্কার। ফার্স্ট অফ অল কমপ্লেক্স সেন্টেন্স কি থাকবে? ক্লজ মার্কার থাকবে। ক্লজ মার্কার কি? অ্যাজ, বিকজ, সিন্স, হুইবার, হুম, হুমিবার, টিল, আনটিল, ঠিক আছে?
দেন হচ্ছে ইফ, ইভেন ইফ, এই ওয়ার্ডগুলাই তো, দো, অলদো, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সবগুলো আমি যেরকম মুখস্থ করছি আপনারা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? আমি তো অনেক ছোটবেলায় মুখস্থ করছি, বাট তাছাড়া আপনাদেরকে পড়াতে পড়াতে আমার হচ্ছে কি এটা অনেক আইডিয়া হয়ে গেছে। তো আপনারাও এরকম ভালো মতো শিখে ফেলেন, দেখবেন যে আমার থেকেও আপনারা ভালো টিচার হতে পারবেন। আর আমি হচ্ছে সবসময় চেষ্টা করি আমার স্টুডেন্টরা যাতে অন্যদেরকে পড়াতে পারে, ঠিক আছে? এই জন্য হচ্ছে এত খুঁটিনাটি সবকিছু শেখানোর চেষ্টা করি, যেটা বইতে থাকে না সবসময় সচরাচর। এই বাক্যের প্রথম বাক্যটা দেখেন, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এটা হচ্ছে কি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আছে, তার মানে দ্যাট ইজ, এটা কি, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, তো এটা বাদ। আমার বলতেছে কি এখানে কমপ্লেক্স সেন্টেন্স খোঁজার জন্য। আচ্ছা, সো এই নাম্বার যদি আমরা কেটে দিই, এরপরে দে সিং অয়েল, দে সাবজেক্ট প্লাস ভার্ব, তার মানে এখানে তো কোনো ক্লজ মার্কার দেখতে পারতেছি না। শি স্মেলড অ্যান্ড, দেখেন অ্যান্ড যুক্ত হয় কোথায়, অ্যান্ড যুক্ত হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, আমরা একটু পরে দেখবো, এটা বাদ। এটা হচ্ছে আমার রাইট আনসার। দেখেন এখানে বিকজ আছে, মনে রাখবেন কমপ্লেক্স সেন্টেন্সে যদি আপনি ক্লজ মার্কার গুলো শিখে রাখেন তাহলে চট করে আপনি আনসার করতে পারবেন যে হ্যাঁ এটাই হচ্ছে রাইট আনসার। দেখেন শি ওয়াজ লেট, সে লেট করছিল, বিকজ কারণটা হচ্ছে কি আই ওয়াজ লেট, আমি লেট করছি, বিকজ হচ্ছে কারণ আই মিস দ্য বাস, কারণ আমি বাসটা মিস করছিলাম। এই যে দেখেন কারণ বোঝানোর জন্য আমরা বিকজ ব্যবহার করি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার, যেহেতু আমার ক্লজ মার্কার আছে। আচ্ছা, সো এই কোশ্চেনটা আনসার করুন। হুইচ কনজাংশন ইন্ট্রোডিউসেস এ ডিপেন্ডেন্ট ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ কোনটাতে থাকে সবাই বুঝে, যে বিকজ মাত্র দেখলেন না, এটাই আর কি। আচ্ছা, আচ্ছা বলেন এখানে 12 নাম্বার কোনটা হবে রাইট অ্যান্সার? অলদো হি ওয়াজ ইল, যদিও সে অসুস্থ ছিল, হি অ্যাটেন্ড দ্য ক্লাস, ক্লাসে অ্যাটেন্ড করছে। ইজ এ ড্যাশ সেন্টেন্স, এটা কোন ধরনের সেন্টেন্স? 12 নাম্বার। মোহাম্মদ আয়াত, নেক্সট যদি এরকম কমেন্ট দেখে আপনি আগামীকালকে থেকে 2-3টা ক্লাস করতে পারবেন না, শিওর থাকেন। বারো নম্বর কোয়েশ্চেনের আনসার কি? আচ্ছা, সবাই মোটামুটি পারবেন। দেখেন এই জায়গায় তো আমাদের অলদো আছে, তাই না? অলদো হি ওয়াজ ইল, যদিও তো অলদো দেখা মানে অলদো তো কোন ক্লজ মার্কার? কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ মার্কার, সো এটাই হচ্ছে রাইট আনসার। আচ্ছা, লাস্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, ওকে, যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স শেষ, আমরা কমপ্লেক্স সেন্টেন্সের পরে এখন কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্স পড়বো। দেখেন এটা আরো বেশি সহজ, এটা কি আরো বেশি সহজ। আচ্ছা, এই ধরনের বাক্যগুলো আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন, এটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স কি বলেন তো? সিম্পল সেন্টেন্স আমরা কি পড়ছিলাম? সিম্পল সেন্টেন্সে কি থাকে আমাদের? যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, তাই না? দেখেন একটি সাবজেক্ট প্লাস ভার্ব, একটি সাবজেক্ট প্লাস ভার্ব সচরাচর এরকম আমরা দেখি, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আবার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মাঝখানে একটা ক্লজ মার্কার থাকবে, এবং যেটাকে আমরা বলি কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো, সেগুলো মূলত কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা বেশিরভাগ এই জায়গাতে আমরা এন্ড ব্যবহার করতে দেখি, বাট ব্যবহার করতে দেখি, অর ব্যবহার করতে দেখি, ঠিক আছে? মেইনলি এগুলা আমরা বেশি দেখি, ঠিক আছে? আমি তার জন্য লিখছি এগুলা এই জায়গায় বসবে। এবং তার পূর্বে এটাকে আমরা একটা সিম্পল সেন্টেন্স বলতে পারি, আমি আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, ঠিক আছে? অথবা প্রিন্সিপাল ক্লজ বলতে পারেন। আমরা একটা সিম্পল সেন্টেন্স, যেহেতু আমরা সিম্পল সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা রাখি, সিম্পল সেন্টেন্স এই জায়গায় একটা থাকবে, আবার এই জায়গায় একটা থাকবে। আচ্ছা, এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে, আমাদের অনেক সময় কিন্তু তিনটাও থাকতে পারে। এটা কি বুঝছেন যে আমাদের সিম্পল সেন্টেন্স এখানে, ওই পাশেও সিম্পল সেন্টেন্স, এবং মাঝখানে এন্ড, বাট, অর, এই ধরনের আমরা কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দেখব একটু পরে। এটাকে বোঝা গেল? এই ধরনের সেন্টেন্স গুলাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স, যেটাকে বাংলায় বলে যৌগিক বাক্য। দেখেন নিরপেক্ষ দুই বা তার অধিক সরল বাক্য, সরল বাক্য মানে কি? সিম্পল সেন্টেন্স, সরল বাক্য।
কি সরল বাক্য। ঠিক আছে, আমরা এত বইয়ের মতো কঠিন নিয়ম পড়বো না, আমরা সহজ নিয়ম পড়বো, সরল বাক্য। ওকে, সরল বাক্য থাকবে এবং এন্ড বাট অর যুক্ত সেন্টেন্স থাকবে, এটাকেই বলবো আমরা কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, তো একটু কুইকলি নোট করেন, যারা নোট করতেছেন নোট করে ফেলেন। যদিও এই নোটটা আমাদের কোথায় দেওয়া আছে, আমাদের গ্রুপে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপের লিংক আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে দেওয়া আছে, আমাদের সব লিংক ফেসবুক প্রাইভেট গ্রুপে দেওয়া আছে, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, তাহলে সিম্পল ভাবে যেটা বুঝলাম, এই জায়গায় একটা সিম্পল সেন্টেন্স, এই জায়গায় একটা সিম্পল সেন্টেন্স, মাঝখানে এন্ড বাট অর এইগুলা থাকে। আসেন আমরা প্র্যাকটিস করি। এবং এন্ড বাট অর এগুলার নামটা আমি যদি বলি, সেক্ষেত্রে এগুলোর নাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, এই হলো সেই কনজাংশন গুলা, দেখেন এইগুলা। ঠিক আছে, এগুলো সবগুলো আপনারা নোট দেখে দেখে অবশ্যই নোট করে ফেলবেন, যাতে হচ্ছে নেক্সট আপনি কি বুঝতে পারেন। সো and but or, ঠিক আছে, also not also thus however moreover, ঠিক আছে, therefore so till else as well as, এই যত জাতীয় যতগুলা আছে সবগুলা সুন্দর করে খাতায় কি নোট করতে হবে, যে এই ক্লজ মার্কার গুলো যখন থাকবে তখন ওই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। এইগুলোর একটা নাম আছে, সেটাকে বলে কোঅর্ডিনেটিং কনজাংশন। সেটাকে কি বলে? কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন, এইগুলো হচ্ছে কি এন্ড বাট অর সো এগুলা। ঠিক আছে, এগুলোর নাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, সো এই ওয়ার্ডগুলো সুন্দর করে খাতায় লিখবেন। এখন তাহলে যেটা আমরা বলছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটার নাম হচ্ছে সিম্পল সেন্টেন্স, মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ঠিক আছে, আসেন আমরা এই জায়গায় কিছু প্র্যাকটিস করি। আগে দেখেন, এই যে এন্ড মানে হচ্ছে এবং, সো আই লাইক টি এন্ড শি লাইকস কফি, আমি চা পছন্দ করি এবং সে কফি পছন্দ করে। আমি এই ধরনের সুন্দর করে নোটে লিখিয়ে দিয়েছি, যারা হচ্ছে অর্থ বুঝতে অসুবিধা হয়। অর্থাৎ অর মানে হচ্ছে অথবা, অথবা কি, এই যে আমি আবার এক্সাম্পলও দিয়ে দিয়েছি। বাট মানে হচ্ছে কি কিন্তু, কিন্তু অর্থে বাট ব্যবহার করা হয়। ফর মানে হচ্ছে কারণ অর্থে ব্যবহার করা হয়। সুন্দর করে লিখে দিয়েছি না? এগুলো সুন্দর করে খাতায় নোট করবেন, যাতে হচ্ছে আপনি ওয়ার্ড মিনিং গুলো ভালো মতো বুঝতে পারেন। আচ্ছা, তো এটা যদি বুঝেন, তাহলে এখন আমরা, এটা তো বাসায় পড়া থাকবে, ঠিক আছে, এখন আমরা একটু প্র্যাকটিস করি যে আসলে এটা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স হয়। ঠিক আছে, বাসায় যেগুলো পড়া দিচ্ছি, আগামী যে 4 দিন বন্ধ থাকবে, আমাদের তো বৃহস্পতিবারে ক্লাস হবে নেক্সট, এই 4 দিনের মধ্যে সব পড়ে ফেলবেন, একদম সব পড়ে ফেলবেন। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, যতগুলি ওয়াটার শিখেছে সব মুখস্থ করবেন, ভার্ব সব মুখস্থ করবেন, বৃহস্পতিবার সন্ধ্যায় পরীক্ষা একটা দিয়ে ফেলবেন পুরো সেন্টেন্সের উপর। দেখেন, হি ইজ পুয়ার, সে গরিব, বাট হি ইজ অনেস্ট, কিন্তু তিনি হচ্ছে ধনী, সরি তিনি হচ্ছে সৎ। ঠিক আছে, সে গরিব কিন্তু সৎ। এই যে দেখেন, বাট হচ্ছে কি একটা কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজ মার্কার, এবং এটা হচ্ছে কি কোঅর্ডিনেটিং কনজাংশন। সো আমরা হি ইজ পুয়ার কে সিম্পল সেন্টেন্স বলবো, অথবা মেইন ক্লজ বলতে পারি, নো প্রবলেম, বা প্রিন্সিপাল ক্লজ। আর হি ইজ অনেস্ট, এই পুরো বাট থেকে এই অংশ, ডানের অংশটাকে আমরা বলবো কি, না সরি, এই জায়গায় আর এগুলো কিছু বলতে হয় না এই সেন্টেন্সে। এটা হচ্ছে আমাদের কি কোঅর্ডিনেটিং কনজাংশন, এবং এখানেও সেম কথা, এরকম এখানে যেরকম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এবার এরকম লেখা থাকে, আবার এখানেও সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, অর্থাৎ এই চেহারা এবং এই চেহারা সেম থাকে, অর্থাৎ উভয় পাশে আমাদের সিম্পল সেন্টেন্স থাকে। পরটা দেখেন, আই ওয়ান্টেড টু প্লে, আমি খেলতে চাই, বাট হি ওয়ান্টেড টু রিড, সে পড়তে চায়। তো এই জায়গায় দেখেন এন্ড যুক্ত হয়েছে, এবং এইখানে যেমন এইখানেও কিন্তু সেম ভাবে লেখা হয়েছে। ঠিক আছে, উভয় পাশে সিম্পল সেন্টেন্স। তবে মনে রাখবেন, এই পাশে টেন্স যেরকম, সেই পাশেও টেন্স একই রকম। আমরা টেন্সের বিষয়ে এখন না যাই, কারণ অনেকে এখন টেন্স বুঝেন, আমরা এখন টেন্সের ক্লাস করে নাই। ইউ ক্যান স্টাডি নাও, তুমি এখন পড়তে পারো, অর ইউ ক্যান ফেল দ্য এক্সাম, অর্থাৎ তুমি এখন পড়তে পারো, না হলে পরীক্ষায় কি করবা, ফেল করবা। এই যে অর আছে, এবং এই পাশ সেম থাকবে, একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব। আবার দেখেন, ইট ওয়াজ রেইনিং সো উই স্টেড হোম, বৃষ্টি হইতেছিল, যার জন্য হচ্ছে আমরা বাসায় ছিলাম। এখন দেখেন, বৃষ্টি হওয়াটা এখানে কন্টিনিউয়াস টেন্স, ইমেজে ওয়াজ দেখা মানে ফার্স্ট, ভার্বের সাথে আইএনজি দেখা মানে কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আবার এই জায়গাও সেম টেন্স রাখা হয়েছে, দেখেন ফার্স্ট টেন্স রাখা হয়েছে। টেন্সের কথা না বলি, জাস্ট এটা বুঝেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে অথবা এক্সটেনশন থাকে, এই জায়গাও সেম কাহিনী থাকে। ঠিক আছে, অর্থাৎ উভয় পাশে এটাও সিম্পল সেন্টেন্স, এটাও এই জায়গাটা সিম্পল সেন্টেন্স, মাঝখানে আমার একটা কি থাকে, একটা কনজাংশন থাকে, যেটাকে আমরা বলবো কোঅর্ডিনেটিং কনজাংশন।
এই হলো কম্পাউন্ড সেন্টেন্সের কাহিনী, উভয় পাশে সিম্পল সেন্টেন্স, মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, বুঝছেন? বুঝলে হচ্ছে আমরা এখন প্র্যাকটিস করব। উভয় পাশে সমান সমান সিম্পল সেন্টেন্স থাকে আর কি। আচ্ছা, তো আসেন লাস্ট আমাদের কুইজ একটু দেখেন, আমরা দেখি কি আছে। ক্লাস পরবর্তী যে কোনো সমস্যা টেলিগ্রাম গ্রুপে জানাবেন, এটা বারবার বলতেছি, ঠিক আছে? বলেন 7 নাম্বার এখানে কোনটা রাইট আনসার? 7 নম্বরে আমরা কোনটাকে রাইট আনসার বলবো? হুইচ সেন্টেন্স ইজ কম্পাউন্ড? কোনটা কম্পাউন্ড সেন্টেন্স বলেন? হুইচ সেন্টেন্স ইজ কম্পাউন্ড? কোনটা কম্পাউন্ড সেন্টেন্স? আই ফিনিশড মাই ওয়ার্ক অ্যান্ড আই ওয়েন্ট টু বেড। আমি কাজটা শেষ করছিলাম, তারপর হচ্ছে ঘুমাতে গিয়েছিলাম। বিকজ আই ওয়াজ টায়ার্ড, কারণ আমি টায়ার্ড ছিলাম। আই স্লিপড আর্লি, আমি তার জন্য তাড়াতাড়ি ঘুমাই গেছিলাম। শি ইজ এ ডক্টর, তিনি হচ্ছে ডক্টর। হোয়েন দ্য বেল রাং, যখন বেল বেজে উঠলো, দ্য স্টুডেন্ট লেফট, তখন তারা ত্যাগ করলো, তখন তারা চলে গেল। কোনটা রাইট আনসার বলেন? আমার মনে হয় আমার কোনো স্টুডেন্ট আজকের এটা না বুঝে যেতে পারবে না। ঠিক আছে, ওকে। সো সবাই মোটামুটি বুঝছেন যে এই জায়গায় এন্ড ব্যবহার করা হয়েছে। আমরা জানি এন্ডের এন্ড কোথায় ব্যবহার করা হয়? কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করা হয়, এবং এই জায়গায় একই ধরনের সিম্পল সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, যেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলি। ওকে, আজকের ক্লাসে তিনটা বিষয় জানলাম: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। যারা সিম্পল সেন্টেন্স বুঝছেন তাদের কাছে কমপ্লেক্স সেন্টেন্স সহজ হয়ে গেছে, কারণ সিম্পল সেন্টেন্সে একটা রুফ, কমপ্লেক্স সেন্টেন্সে বসে, পাশাপাশি আমাদের ক্লজ মার্কা যুক্ত হয়ে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ বসে। আর কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড বাট অর মাঝখানে বসে এবং উভয় পাশে সিম্পল সেন্টেন্স বসে। এটাই হচ্ছে আমাদের মূল কথা। আর আমাদের যে কনজাংশন গুলো আমি দেখিয়েছি, কোথাও সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোথাও কোঅর্ডিনেটিং কনজাংশন দেখিয়েছি, এইগুলা কনজাংশন গুলো আপনারা সুন্দর করে ওয়ার্ড অনুযায়ী লিখে ফেলবেন খাতায়, তাহলে আপনার মাথায় একদম মুখস্থ থাকবে, অনেক ভালোভাবে বুঝতে পারবেন। কেমন? আর হচ্ছে আমাদের বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার আমাদের এই পুরো ক্লাসের উপর, অর্থাৎ আজকের ক্লাস এবং গতকালকের ক্লাস 2 এবং ক্লাস 3 এর উপর বেস করে আমাদের একটা পরীক্ষা হবে। টোটাল কথা হচ্ছে সেন্টেন্সের উপর পরীক্ষা হবে। কোশ্চেন অনেক বেশি থাকবে, 10-15টা 20টা থাকতে পারে, ঠিক আছে? আর হচ্ছে ভার্ব গুলো মুখস্থ করতে হবে, ভার্ব টোটালি মুখস্থ করে ফেলতে হবে। ভার্ব যারা এই কয়েকদিনে মুখস্থ করতে পারবে না, 4 দিন সময় আছে, যদি আপনি মুখস্থ করতে না পারেন তাহলে কিন্তু আপনি পরবর্তী ক্লাসগুলো আপনার জন্য আরো বেশি কঠিন হয়ে যাবে, ঠিক আছে? ডে বাই ডে আমি যা যা লাগে সবকিছুই কিন্তু আমাদের ড্রাইভ লিঙ্কে দিয়ে দিচ্ছি। আর যারা প্র্যাকটিস করতে চান যে স্যার আমি জবের জন্য প্রস্তুতি নিচ্ছি, অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছি, ক্যাডেট পরীক্ষা দেবো, তাদের জন্য হচ্ছে মাস্টার ইংলিশ বইটা দিয়ে রাখছি, সেখান থেকে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।